ফোর্থ পার্ট হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন। ওকে। ওকে, এখানে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি জানেন যখন সায়েন্টিফিক রেভলিউশন শুরু হয় 18শতাব্দী বা এই সময়কালে আগে পরে, এবং তখন কিন্তু একসাথে ডিসকভারিজ শুরু হয়, যেমন ল্যান্ড ডিসকভারিজ, ইউরোপীয় উপনিবেশিক শাসন শুরু হয়, তারা আমেরিকা আবিষ্কার করে, মধ্যযুগের কথাটা। ওকে, সো এখানে কিছু পার্সপেক্টিভের ভিন্নতা আছে। কেন ইউরোপীয়রা আগায় গেছে মুসলিমদের থেকে, অথচ তিনি বলতেছেন যে তখন শুধু মুসলিমরা না, ইভেন চাইনিজরা অনেক বেশি অর্গানাইজ ছিল। একটা উদাহরণ দিয়েছেন যে, বলি একটু, যে যখন আপনার ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, জাস্ট মিনিট, তখন সে একই সময়ে আগে পরে একজন চাইনিজ অ্যাডমিরাল, তার নাম হচ্ছে জ্যাং হে। ওকে, তিনি 1405 থেকে 1433, ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করছে 1492 সালে আমেরিকা। ওকে, তারও প্রায় অনেক বছর আগে। ওকে, তিনি একটা একটা এক্সপেডিশনে বের হয়েছিলেন ওই চাইনিজ যে পূর্ব চীন সাগর বা এই কেন্দ্রে, প্যাসিফিক অঞ্চলে। ওকে, সো তার বহর ছিল কেমন দেখেন, তার 300টা জাহাজ ছিল। 300 জাহাজ সেই সময়। ওকে ওকে, এমন তার 30,000 লোক ছিল পুরো বহরে। ওকে, অথচ যে 1492 সালে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে যায় যে এক্সপেডিশনের মাধ্যমে, ওইখানে মাত্র 3টা জাহাজ ছিল। তো জাহাজ বললে ওগুলো ভুল হবে হয়তো, বা কোনো রকম মানে আপনি জাহাজের নিচে বা ট্রলারের একটু উপরে এরকম বলা যায়। ওকে, মানে 3টা জাহাজ এবং মাত্র 120 জন সেলার। ওকে, এই বিষয়টা তিনি মানে কম্পেয়ার করতেছেন, ওয়াজ লাইক এ ট্রিও অফ মসকুইটোস কম্পেয়ার টু জ্যাং হেস ড্রোভ অফ ড্রাগনস। মানে তার ড্রাগনের তুলনায় মশার কিছু পাল, অল্প কিছু পাল। এবং এখানে বলি মানে কলম্বাসেরও 50-60 বছর আগের অভিযানের কথা বলা হচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, চাইনিজদের আরেক নেইবার, চাইনিজ এম্পায়ারের পাশে নেইবার সাউথ কোরিয়ার বেগজে যে সভ্যতা, মানে 4th শতকের জাহাজ দেখছি আমরা, হয়তো দেখলাম। খেয়াল করছেন কতটা আধুনিক ছিল ওই সময়? ছিল, হ্যাঁ, 14 শতকের, সরি 4 শতকের, তো অনেক আগের কথা। 4 শতকের, মানে কলম্বাসের 1000 বছর আগে আপনার এই যে চাইনিজ যে অঞ্চলটা, যেমন চায়না, পাশে কোরিয়া, এর পাশে জাপান, এদের নৌবহর অনেক উন্নত ছিল। 4th শতকে যদি এই অবস্থা হয়ে থাকে, এবং তিনি বলতেছেন শুধু চাইনিজরা না, ইভেন মুসলিমরাও সেটা কেন পিছিয়ে গেছে। আমরা অনেক বলি যে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে গেছি, আমরা আমাদের অধপতন হয়েছে, কিন্তু একটা বড় বিষয় আমরা চিন্তা করি, বলতেছেন যে কেন আসলে মুসলিমরা অ্যাজ ওয়েল এস চাইনিজরাও পিছিয়ে ছিল মানে সায়েন্টিফিক রেভলিউশন ডিসকভারিজের মধ্যে। এটা হচ্ছে একটা মোটিভের বিষয়। মধ্যযুগের পরে কেন চাইনিজরা আর মুসলিম সভ্যতা দুইটাই কেন পিছিয়ে গেল তুলনায়, এই বিষয়ে বলতেছে। আর চাইনিজদের ক্ষেত্রে উনি বলছেন চাইনিজরা অনেকটাই আপনার কি বলে সেলফ মাইন্ডেড ছিল, নিজেদের সংরক্ষণ, নিজেদের সেফটি, এটাই বড় বিষয় ছিল। হ্যাঁ, ফরবিডেন সিটি। সো নিজেদেরকে জাস্ট এখানে আরেকটু যোগ করি, চাইনিজরা তো সবসময় নিজেদের কি করে রাখতো, আড়াল করে রাখতো। তো কোরিয়ানরাও কতটা আড়াল করে জানেন? 19 শতকের শেষ ভাগে, তার মানে 1870-এর পরে ওরা দরজা খুলছে। এর আগ পর্যন্ত ইউরোপিয়ানদের কোনো অ্যাক্সেসই ছিল না এখানে, শুধুমাত্র ওদের যোগাযোগ ছিল চায়নার সাথে। হ্যাঁ, সেই চাইনিজের ক্ষেত্রে এটা চাইনিজরা একই অবস্থা। আর অটোমানদের যে সমস্যা ছিল সেটা হচ্ছে কি, আপনার অটোমানরা একটা বিষয় নিয়ে বলছে, এটা অনেকে বলতে পারেন যে এটা হয়তো ধর্মের তিনি অবমাননা করছেন, আমি ভেবে চিন্তা করি না। আচ্ছা, একটা কথা তিনি বলছে 317 নম্বর পেজে, যে ইউরোপীয়দের ক্ষেত্রে বোথ সায়েন্টিস্ট অ্যান্ড কনকারার began by admitting ignorance. They both said, I don't know what's out there. They both felt compelled to go out and make new discoveries. And they both hoped the new knowledge thus acquired would make them masters of the world. মানে এই অধ্যায়টা শুরু হয়েছে আপনার যে নিজেদের ইগনোরেন্সকে আসলে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। ওকে, যে আমরা জানি না, এই যে জানি না এটা বলতে পারা অনেক একটা বড় বিষয়। কিন্তু মুসলিমরা তিনি বলতেছেন যে, আমি একটু পড়ে শোনাই, যে previous seekers of empire tended to assume that they already understood the world
Okay, so conquest merely utilized and spread their view of the world. The Arabs, to name one example, did not conquer Egypt, Spain, or India in order to discover something they did not know. Okay, এটা কিন্তু সত্যি, তারা কিন্তু রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হয়তো বা এটা জয় করছে, কিন্তু আমরা জানি না এমন কিছু জানতে হবে, এটা কিন্তু তাদের মধ্যে কাজ করে না। এখন এটা হয়তো বা আপনি যদি বলেন ধর্মের অবমাননা, তাহলে বলতে পারেন, কিন্তু এটা কিন্তু সত্য। ওকে, এবং আরেকটা বিষয়, না, এটা যদি আপনি মধ্যযুগের কথা বলেন, অটোমানদের কথা যদি বলেন, তাহলে ঘটনা সত্যি। কেন আমি বলি, কারণ একটা ইগোতে ইগোতে ভুক্ত সপ্তম শতকে যেসব অভিযান হয়েছে, মুসলিমরা যেসব অভিযান করছে, যেমন সিন্ধু অঞ্চল, হ্যাঁ হ্যাঁ অটোমানরা কিন্তু পরবর্তীতে সেই কাজগুলো আর করে নাই। তারা ইউরোপের দিকে গেছে, কিন্তু তাদের ইউরোপের দিকে গেছে বলতে তারপরও খেয়াল করে দেখেন, অটোমানের মতো এত বিরাট একটা সাম্রাজ্য কতদূর গেছে, ইউরোপের কতদূর গেছে? স্পেন পর্যন্ত না, স্পেনে তো ইউরোপে যান, অটোমানরা গেছে পূর্ব ইস্ট ইউরোপের দিকে, যেমন আপনার হাঙ্গেরি, এই মেসিডোনিয়া, এই টাইপের। যদি আপনি ম্যাপে চিন্তা করেন তাহলে খুবই ছোট জায়গা, হ্যাঁ। বাট ইনস্টেড আপনি দেখেন নেদারল্যান্ডের লোকজন, মানে ডাচরা আসছে ইন্ডিয়াতে, কোথায় আসছে? ক্যান ইউ বিলিভ? পর্তুগাল আসছে ইন্ডিয়াতে, মানে চৈশা বেড়াইছে পুরা। কোথায় মানে নর্দার্ন ইউরোপের হ্যাঁ, ডাচরা একবার উপরে, তারা ইন্ডিয়ার নিচের দিকে আসছে, হ্যাঁ, মানে কেরালার দিকে। এটাই আপনি ক্যান ইউ বিলিভ ম্যাপে যদি ভাবেন, আর অটোমানরা সেই হিসেবে তো, অটোমানরা তো এশিয়া ইউরোপের মাঝখানে, তাহলে তারা এর চেয়ে অনেক বড় বেশি করতে পারতো, তাদের সুযোগ ছিল, ছিল, কিন্তু তারা কিন্তু আগায় নাই। এটা একটা বড় কারণ, যা ডিসকভারি অফ ইগনোরেন্স, মানে খ্রিস্টিয়ানরা মূলত ইউরোপীয়রা এটা স্বীকার করতে, আমরা জানি না, অনেক কিছু আমার জানতে হবে, এটার মধ্যে হয়তো অবশ্যই স্বার্থ ছিল। ওকে, সো অটোমানদের সমস্যা ছিল ওইটা আবার আরেকটা বিষয় যদিও, হ্যাঁ। সো এবং আরেকটা এক্সাম্পল দিচ্ছেন যে ওদের নিজেদের মধ্যেও আসলে আমরা যদি তখন বলবেন যে আমি জানি না, আমার জানতে হবে, এটা কিন্তু আপনাকে ভ্যালু ক্রিয়েট করে। কিভাবে দেখেন, কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, কিন্তু আমেরিকা মহাদেশ যার নামে রাখা হয়েছে আমেরিকা, জানেন কিনা এটা? এটা হচ্ছে আমেরিগো ভেসপুচি। উনি কলম্বাসের পরে গেছেন আমেরিকাতে। তখন তো আসলে সময়টা ছিল এরকম যে এক্সপেডিশনের, মানে বিভিন্ন কয়েকজন সেলার নিয়ে জাস্ট বের হয়ে যাওয়া। তো কলম্বাস গেছেন 1492 সালে, তিনি মনে করতেন কি এটা আসলে ইন্ডিয়া একটা পার্ট, ইন্ডিয়ারই একটা দ্বীপ। কিন্তু এই আমেরিগো ভেসপুচি তিনি 1499 থেকে 1504, হ্যাঁ, এই সময়কালে, এবং 1502 থেকে 1504 তার কিছু চিঠি পাওয়া যায়, টেক্সট পাওয়া যায়, যেগুলো আসলে তার নামে লিখিত। সো তিনি প্রথম বলতেছেন যে দ্য নিউ ল্যান্ডস ডিসকভার্ড বাই কলম্বাস ওয়ার নট আইল্যান্ডস অফ দ্য ইস্ট এশিয়ান কোস্ট। এটা ইস্ট এশিয়ান কোস্টের কোনো আইল্যান্ড না, এটা সম্পূর্ণ একটা নতুন একটা মহাদেশ। এবং তার এই কথায় অনুপ্রাণিত হয়ে মার্টিন ওয়েলসি মিউলার একটা ম্যাপ আবিষ্কার করেন। এই ম্যাপটা এখানে দেওয়া আছে বইতে। সো এই ওয়েলসি মিউলার নেম দ্য কন্টিনেন্ট ইন হিজ অনার, আমেরিকা। তার নাম ছিল আমেরিগো ভেসপুচি। সো তিনি নাম রাখছেন আমেরিকা, কারণ তিনি প্রথম বলতেছেন যে আমরা জানি না, উই ডোন্ট নো। তিনি বলেছেন এই কলম্বাস আবিষ্কার করে, এটা একটা কোস্ট না, এটা আইল্যান্ড না। ওকে, এটা একটা ডিফারেন্ট, একটা জাস্ট মহাদেশ। ওকে, সো এটা একটা ডিফারেন্স, যে আমরা যখন বলবেন যে আমি জানি না, এটা একটা ভ্যালু আছে, এটা ঠিক আছে, আপনাকে জানার জন্য আগ্রহ সৃষ্টি করে আপনার মধ্যে। সো সায়েন্টিফিক রেভলিউশনের কথায় মোটামুটি এই পর্যন্ত। সায়েন্টিফিক রেভলিউশন চ্যাপ্টারে এই বইয়ের সাথে সংযুক্ত না, তারপরে একটা ইনফরমেশন। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে এই যে কলম্বাসের আবিষ্কার মধ্যযুগের, মানে 1300 থেকে শুরু করে 1450 1500 পর্যন্ত যেই সমুদ্র নৌপথগুলো আবিষ্কার হয়েছে, কলম্বাস, এদিকে ভাস্কো দা গামা এন্ড মেনি মোর ভয়েসার, এরা যার ম্যাপ ব্যবহার করছে উনি কিন্তু একজন আরব, এবং তার বহু আগে তার ম্যাপ তৈরি করা আল ইদ্রিসিয়া। এবং মজার বিষয় হচ্ছে ওনার ম্যাপগুলো ওনারা ব্যবহার করছে সবাই, এবং উনি কিন্তু ম্যাপের উপরের দিকে দক্ষিণ, বর্তমানে সমস্ত ম্যাপের উপরে হচ্ছে উত্তর। তাই আল ইদ্রিসিয়ার ম্যাপগুলো ছিল দক্ষিণ। তো এই জন্য ইউরোপিয়ানরা যখন আবিষ্কার করতে গেছে তখন ওরা ম্যাপটা উল্টা করে ধরে নিয়ে ওরা এক্সপেডিশনগুলো চালাইছে। অথচ দেখেন এরা এই আরবরা ম্যাপ তৈরি করছে 900, 1000, 800 এই সময়। সেই ম্যাপগুলো দিয়ে 1400, 1300 বা 1500 শতকে এই এক্সপেডিশনগুলো হয়েছে, কিন্তু মুসলমানরা ওই সময় এক্সপেডিশন বন্ধ করে দিয়েছে।
আচ্ছা, আর 2-3টা পয়েন্ট বলি এই পার্টে। সায়েন্টিফিক রেভলিউশন। সায়েন্টিফিক রেভলিউশনে এটা মূলত আসলে মানে আমি যেহেতু মুসলিম হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা উত্তর দেওয়া উচিত আমাদের জায়গা থেকে। প্রথম কথা হচ্ছে তিনি বলতেছেন দ্য সিল অফ দি প্রফেটস অ্যাজ ডারউইন নেভার আর্গিউড দ্যাট হি ওয়াজ দ্য সিল অফ দি বায়োলজিস্ট। এখানটা মানে একটা খোঁচা মারতে বলা যায় ওকে। যে উনি বলতেছেন যে ডারউইন কখনো বলে নাই যে আমি বায়োলজির দ্য সিল মোহর, না আমার যে তত্ত্ব এটাই শেষ কথা। ওকে, তিনি একটু খোঁজা মেরে বলতেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন যে আরবদেরকে যে তোমরা জাহিলিয়াতের মধ্যে আসো, ওকে ফাইন, এবং আমি ঐশী গন্ধ নিয়ে আসছি, সো আমার কথা মেনে নাও। মানে যেহেতু তাকে বলা হয় শেষ নবী, এখানে একটা মিসকনসেপশন আছে তার, আই থিঙ্ক মানে হারারির। হ্যাঁ, যে উনি আসলে এটা বিষয়টাকে গুলিয়ে ফেলছেন। ওকে, তিনি বলতেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলতেছেন তিনি শেষ নবী, তিনি মানে ডিভাইন যেই যে নলেজ এটা শেষ, এরপরে আর নাই। ওকে, তো তিনি বলতেছেন, একটা উদাহরণ দিচ্ছেন, ডারউইন কিন্তু কখনোই বলে নাই আমি শেষ বায়োলজির দিক থেকে, কিন্তু একটা বিষয় কি উনি থিওলজির বায়োলজির সাথে মিলাই ফেলছেন। ওকে, কিন্তু এই জায়গায় মানে এজ এ মানুষ হিসেবে আমাদের যে দুর্বলতা, মানবিক দুর্বলতা, বইয়ের এই অংশটা এসে উনি প্যাচে পড়ে গেছেন। আমার সব কথাই ভালো লাগছে এই জায়গাটা। আই থিঙ্ক ওনাকে যদি আমি বলতে পারতাম, থিওলজি এক ডিফারেন্ট জিনিস, আমি বুঝাই বলতে পারতাম। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা হাদিস আছে, আপনি জানেন কিনা আমি একটু জাস্ট বলি, এটা মুসলিম শরীফে আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসেন তখন একদিন দেখতেছেন যে মানুষজন আপনার মেল খেজুর গাছ এবং ফিমেল খেজুর গাছ এটা একটা মানে কি জানে বন্ধ পরাগায়ন করে যেন বেশি ফসল হয়, কৃত্রিম পরাগায়ন করতে, হ্যাঁ ফসল হয়। তো তিনি দেখে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এটা করতেছো, এটা হয়তো না করলেই পারো। ওকে, সো যেহেতু নবীর কথা তারা আর করে নাই, সো সেই বছর ফসল কম হয়েছে। ওকে, সো তাকে যখন আবার ইনফর্ম করা হলো যে আপনি বলাতে এটা করা হয় নাই, সো ফসল কম হয়েছে, তখন তিনি দেখেন কতটা হাম্বল একটা মানুষ হইতে পারে, মানে সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আমি হচ্ছি, এটা আমার জাস্ট পার্সোনাল একটা ভিউ। ওকে, আমার কাছে মনে হয়েছে যে এটা তোমার না করলেই পারো। ওকে, এটাতে আমি তুমি সমান, আমি তোমরা সমান। ওকে, যে জায়গাতে আমার মর্যাদা সেটা হচ্ছে ডিভাইনের জায়গাতে, ডিভাইন যেই নলেজ এই জায়গাতে যখন আমি তোমাদেরকে বলবো যে আল্লাহ তোমাদেরকে এটা করতে বলতেছেন, এটা থেকে নিশ্চিত করতে বলতেছেন, এটা তোমরা মানবা, এখানে আর কোনো কথা নাই, তখন থিওলজি চলে আসছে। থিওলজি এটাই ফিক্সড। আমি তোমাদের ওই জায়গাটায়, থিওলজির জায়গাটা তোমাদের কি বলে প্রফেট, তোমাদের আদর্শের জায়গা। ওকে, বাট দুনিয়াবি জায়গায় আমি তুমি সমান, এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ। তোমরা যদি মনে করো এর মাধ্যমে তোমাদের উপকার হচ্ছে, করতে পারো, চিন্তা না। একটা মানুষ নবী কতটুকু হাম্বল হতে পারে, কতটুকু মানে অমায়িক, কতটুকু মানে আমরা কিন্তু রাজাবার সাথে যদি এভাবে বলতেন, আপনি যদি এই হাদিসে অনেক কিছুর ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। যেমন ধরেন আপনার যদি 610, 620, 630 এই সময়টাতে খ্রিস্টীয়, এই সময়তে হাত পাখা ছিল, তাই না? হ্যাঁ, মানুষ হাত পাখা বাতাস করতো। এখন যখন ইলেকট্রিক পাখা আসছে, এটা কিন্তু আমাদের জন্য নাজায়েজ না, ঠিক আছে? এয়ার কন্ডিশন নাজায়েজ না। কেন? ম্যাটেরিয়াল বিষয়ে কোনো সমস্যা নাই, যতক্ষণ না এটা ব্লেসিংস, ঠিক আছে, আমি এখান থেকে উপকার নিতে পারতেছি, ওকে নিচ্ছি। যদি আমার সেটাতে থিওলজির সাথে কোনো কনফ্লিক্ট তৈরি না করে, যতক্ষণ না করবে সমস্যা নাই। ওকে, সো এই বিষয়টা আমি মনে হয় উনি জানে না জাস্ট। ওকে, এটা মোস্ট অফ দি পিপল এইভাবে চিন্তা করে, কিন্তু এটা আসলে কতটুকু যৌক্তিক না। এইখানে হারারির মানবিক দুর্বলতা প্রকাশ পাইছে, ঠিক আছে? উনি এইখানে আইসা আবার সায়েন্টিফিক রিজন গুলারে থিওলজির সাথে মিলাই ফেলছেন। ওকে, আরেকটা বিষয় বলবো, এখানে তিনি সবাইরই বলা যায় খোঁচা মারছেন, সেটা হচ্ছে স্টাডিজ অফ স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যান বিষয়ে যে আমাদের যে স্টাডি, যে পড়ালেখা, এটা আসলে কিভাবে পরিবর্তন সৃষ্টি করে। তিনি বলতেছেন কনফুসিয়াস, বুদ্ধা, জেসাস এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড হ্যাভ বিন bewildered, তারা আশ্চর্য হইতো, ইফ ইউ টোল্ড দেম দ্যাট in order to understand the human mind and cure its illness, you must first study statistics. একটা বিষয় বলা হয়েছে, যেমন আমাদের যে আধুনিক আইডিয়া, আমি দ্বিমত পোষণ করি এই বিষয়ে। হ্যাঁ, আমি বলতেছি আমাদের যে আইডিয়া, যেমন ইন্স্যুরেন্স তৈরি করা, হ্যাঁ, এখানে একটা উদাহরণ তিনি দিচ্ছেন, যেমন ধরেন একটা নির্দিষ্ট এলাকায় কতজন মানুষ অবসরে গেছে, তাদের থেকে কি পরিমাণ টাকা নিলে প্রতি বছর তাদের যেই অবসরের সময়টা, বার্ধক্যের সময়টা, এটাকে
সাপোর্ট দেওয়া যাবে। হুম এই যে ক্যালকুলেশনটা, হুম এখানে যে স্ট্যাটিস্টিক্সের যে ব্যবহার, পরিসংখ্যানের যে ব্যবহার, হুম এটা যে কত নিখুঁত হতে পারে, ঠিক আছে, এটা যদি এরা জানতো হুম। তাহলে হয়তো আশ্চর্য হইতো। কিসের মধ্যে কি হয় বুঝলাম না ভাই কিছু। মানে বললাম না যে মাঝে মাঝে কিছু কাজ লাগিয়ে গেছে, অনেক হ্যাঁ, বড় হ্যাঁ। বই তো, অনেক বড় কাজ বই। লাগতেই পারে। কিছু বিষয় জাস্ট আমার মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে খোঁচা দেওয়ার জন্য বলা। হুম, কারণ আমার কাছে মনে হয়েছে মুসলিমদের চেয়ে খ্রিস্টিয়ানদের বেশি খোঁচা দিয়েছে। যেমন এক জায়গায় তিনি বলতেছেন যে যেমন যেমন যাজকরা, পাদ্রীরা যে বিয়ে করে না, হুম ওকে, এটার বায়োলজিক্যাল কি কারণ আছে, এটা আমি ওনার সাথে একমত। হুম। না, আপনাকে বায়োলজিক্যালি কিন্তু আপনি মানে বাধ্য না বিয়ে না করতে, যদি আপনি যাজক হন, পাদ্রী হন। আপনার কিন্তু যেই শারীরিক বা মানসিক কিন্তু মানে যেই চাওয়াটা, এটা কিন্তু আছে। আছে, হ্যাঁ। কিন্তু আপনি কি করতেছেন এখানে, জাস্ট রিলিজিয়নকে টেনে আনতেছেন এবং বলতেছেন যে আমাদের তো যাজক, আমরা বিয়ে করতে পারবো না। কিন্তু এটার কোনো বায়োলজিক্যাল কোনো কিন্তু রুট নাই। হুম এই বিষয়ে আমি একমত। এমন ইনি এই ক্ষেত্রে খ্রিস্টানিটিকে খোঁচা মারছেন খুব বড়ভাবে। হুম ওকে, সো মুসলিমদের চেয়েও খ্রিস্টিয়ান যে তাদের যে মতবাদগুলো, এগুলোকে বেশি খোঁচা মারছেন। আচ্ছা। ওকে, কিছু কিছু ক্ষেত্রে আমি একমত, মানে এই বিষয়টা, এটা আমার কাছে মনে হয়েছে একই। তো এটা আপনি বায়োলজিক্যালি আপনাকে কি বারণ করে বিয়ে না করতে, ঠিক না? সো এটা একটা বিষয়। এবং মোটামুটি এটাই ছিল সায়েন্টিফিক রেভলিউশনে। হুম। এবং দেন কিছু আইডিয়া এটা কি পরের চ্যাপ্টার? পরের আসলে চ্যাপ্টার, হ্যাঁ, 4টা পার্ট শেষ। দি কগনিটিভ রেভলিউশন, এক মিনিট। এগ্রিকালচার রেভলিউশন, ওকে, হুম, রেকর্ড হচ্ছে। হুম দি ইউনিফিকেশন অফ হিউম্যান কাইন্ড অ্যান্ড দ্য সায়েন্টিফিক রেভলিউশন, এগুলো শেষ। হুম এরপরে তিনটা ছোট ছোট চ্যাপ্টারে তিনি কিছু আইডিয়াস কথা বলেছেন। যেমন এ পার্মানেন্ট রেভলিউশন, এই পার্টে জাস্ট কিছু আইডিয়াস দিব কি কি বিষয় বলা হয়েছে। হুম মানে একটি পার্মানেন্ট রেভলিউশনে আমরা আসলে যন্ত্র হয়ে গেছি, মেশিন হয়ে গেছি। যেমন আমরা একটি জুতা তৈরি কারখানায় কি হয়, হুম ঠিক আছে, সবাই নিয়ম মেনে কাজ করে, হুম ওকে, মানে সবাই একসাথে লাঞ্চ করে, সবাই একসাথে মানে তারা তাদের ক্ষুধা লাগুক বা না লাগুক, ওকে, মানে একটা সার্কেল জাস্ট চলতেছে, হুম ঠিক আছে। সো এটা আসলে উনি বলতেছেন এভরিবডি টেক্স দেয়ার লাঞ্চ ব্রেক টুগেদার ওয়েদার দে আর হাংরি অর নট, হুম এভরিবডি গোস হোম হোয়েন এ হুইসেল অ্যানাউন্সেস দ্যাট দ্য শিফট ইজ ওভার, হুম নট হোয়েন দে হ্যাভ ফিনিশড দেয়ার প্রজেক্ট। হুম। তাদের কাজ যখন শেষ হয় তখন তারা বাইরে যেতে পারবে না, তাদের থাকতে হবে যতক্ষণ না সময় শেষ হয়। মানে এরকম কিছু মডার্ন টাইমের কিছু বিষয় তিনি আনছেন, এই মডার্নাইজেশন আমাদেরকে রোবোটিক করে ফেলছে। রোবটিক করে ফেলতেছে। মূল এমন ব্যাপার। এই কারণে যে বিষয়টা হয় যে আমাদের যেই যে আদিম যেই আইডিয়াসগুলো, যেমন হুম। ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস, হুম এগুলো ভেঙে পড়তেছে মডার্ন সময়ে, হুম। ওকে, এবং ইটস ট্রু। ইটস ট্রু, হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য ট্রেডিশনাল ফাংশনস অফ ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস হুম ওয়ার হ্যান্ডেড ওভার টু স্টেটস অ্যান্ড মার্কেটস। হুম ওকে, ইটস ইম্পর্টেন্ট যে আমাদের যে আদিম যে আইডিয়াসগুলো, ফ্যামিলি বা কমিউনিটি, এগুলো স্থান লাভ করতেছে স্টেট। আমরা এখন কিছু হলেই কি বলি কি যে আমরা রাষ্ট্র কেন দায়িত্ব নেয় না? দায়িত্ব নেয় না, হুম। আমরা জাতি হিসেবে এই, জাতি হিসেবে সেই, হুম মানে কিছু হলে আমরা জাতির কথা শুরু করে দিই, আমাদের জাতীয়তাবাদ হুম। এটাকে টেনে আনি। হুম অথচ এটার চেয়েও বেশি স্ট্রং হচ্ছে আমাদের লোকাল কমিউনিটি। হুম ওকে, একটা লাইন বলি 406 নম্বর পেজে, দ্য নেশন ইজ দ্য ইমাজিন কমিউনিটি অফ দি স্টেট, দ্য কনজিউমার ট্রাইব ইজ দ্য ইমাজিন কমিউনিটি অফ দি মার্কেট। ওকে, এটা আরও ডেভেলপ হইতেছে, মানে আরও রোবোটিক হইতেছে আমরা আসলে, ঠিক আছে, যে আমাদের যে নেশন স্টেট, এটা আসলে একটা ইমাজিন কমিউনিটি। হুম সো এখানে আমাদের আসলে অংশগ্রহণ নাই। আমরা যদিও বলি হুম যে যেমন ভারত পাকিস্তান হুম কিছু অনেক জাতীয়তা নিয়ে আসে, ঠিক আছে, হুম কিন্তু আমাদের আসলে সরাসরি সম্পৃক্ততা নাই, ঠিক আছে, কিন্তু আমরা গালিগালাজ করি, এটা করি সেটা করি। হুম। এগুলো খুব উইক মানে কমিউনিটি, হুম। অনেক বড় কমিউনিটি, আমাদের সরাসরি অংশগ্রহণ নাই। অথচ আমাদের লোকাল যে কমিউনিটি, এটা কিন্তু আমাদের মোর আমাদের অনেক বেশি শক্ত, হুম এগুলো হারাই যাচ্ছে আসলে আমাদের থেকে। ওকে ওকে, তারপর? সো দেন দ্য পরের যে চ্যাপ্টারটা, তিনি বলতেছেন যে অ্যান্ড দে লিভড হ্যাপিলি ইভেন আফটার, ইট জাস্ট বইয়ের ফ্লো। হুম এখানে একটা বিষয় বলবো যে আসলে হ্যাপিনেস আসলে কি। হুম ওকে, একটা লাইন বলি 422 নম্বর পেজে, যে ন্যাশনালিস্ট বিলিভ দ্যাট পলিটিক্যাল সেলফ ডিটারমিনেশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার হ্যাপিনেস। আমাদের যেই
সেলফ ডিটারমিনেশন, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মোস্ট এসেনশিয়াল ফর হ্যাপিনেস। হুম Communists postulate that everyone would be blissful under the dictatorship of the proletariat. হুম হুম Money. Okay. Capitalists maintain that only the free market can ensure the greatest happiness of the greatest number. হুম একমাত্র মুক্ত বাজারই পারে সর্বোচ্চ মানুষকে হ্যাপি করতে। হুম ওকে, by creating economic growth and material abundance and by teaching people to be self-reliant and enterprising. কিন্তু এগুলো আসলে কতটুকু কার্যকর, এটা একটা বড় বিষয়। হুম। এবং তিনি এক জায়গায় বলতেছেন যে আসলে 428 নম্বর পেজে, but the most important finding of all is that happiness এক মিনিট, হ্যাপিনেসের বিষয় যেটা বলতেছেন এটা আপনি হ্যাঁ। মোদ্দা কথায় 3টা বাক্যে বলে দেন, না হলে বুঝতে অসুবিধা হবে। তিনটা বাক্যে বলতে তিনি বলতেছেন একটা যে হচ্ছে কমিউনিজমে কি বিশ্বাস করে, ক্যাপিটালিজমে কি বিশ্বাস করে, অ্যাকচুয়ালি কি, তাই তো উনি বলছে। হ্যাঁ, ন্যাশনালিস্টরা বিশ্বাস করে যে আসলে আমাদের মুক্তবাজার অর্থনীতি, আত্মনিয়ন্ত্রণ, এটা ক্যাপিটালিস্টরা ক্যাপিটালিস্ট, হ্যাঁ, Capitalist. মুক্তবাজার অর্থনীতি সবার হ্যাপিনেস নিশ্চিত করতে পারে। করতে পারে। আর এখানে যারা মার্ক্সবাদীরা বলতেছে যে সবাইরে সমান বন্টন। সমান বন্টন এবং একজন শক্তিশালী ডিক্টেটরশিপের আন্ডারে থাকলেই আমরা হ্যাপি হতে পারবো। ওকে, আর যারা ন্যাশনাল অ্যাকচুয়ালি হ্যারারি কি বলতেছে, হারারি জাস্ট এসব বিষয়গুলো নিয়ে আসতেছে, আমরা কি জাস্ট আসলে তুলে হ্যাপি ধরছে। হ্যাঁ, উনি Happy বলতেছে কিনা? আমরা তুলি, হ্যাঁ। আর যারা উনি কোনো ন্যাশনালিস্ট থিওরি দেয় না এই বিষয়ে। উনি একটা থিওরি দিবে সামনে, Okay, বলতেছে এটা। okay, okay. আর যারা ন্যাশনালিস্ট তারা বলতেছে একমাত্র আত্মনিয়ন্ত্রণই পারে আমাদেরকে হ্যাপি করতে। আসলে পারে কিনা তিনি বলতেছেন যে but the most important finding of all is that happiness does not really depend on objective conditions of either wealth, health or even community. হুম Rather, it depends on the correlation between objective conditions and subjective expectations. মানে কঠিন একটা লাইন আমার কাছে মনে হয়েছে। না, এটা কঠিন ঠিক আছে, হুম। বাট মোদ্দা কথায় বলতে গেলে যে আপনার হ্যাপিনেস নির্ভর করে হচ্ছে এক্সপেকটেশনের সাথে আপনার অবজেক্টিভ কতটুকু মিট মিট করতেছে। করতেছে, হ্যাঁ, এটা yes. তার মানে একজনের যদি এক্সপেকটেশন হাই হয় তাহলে সে যেটা পাবে সেটা দিয়ে হ্যাপিনেস হবে না, ঠিক ওই পরিমাণে আরেকজনের এক্সপেকটেশন কম থাকলেও সে যদি ওইটা পায় তাহলে সে হ্যাপিনেস হ্যাপিনেস হবে। পাবে। ঠিক আছে, অনেকটা ইকোনমিক থিওরি। থিওরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই জায়গা থেকে বলতেছে হ্যাঁ, যে সবসময় অবজেক্টিভ চিন্তা করলে মানে হবে না, চাহিদা বেশি প্রাপ্তি কম, প্রাপ্তি সে কম। হ্যাপি না। হ্যাপি না। চাহিদা কম প্রাপ্তি ওকে। হ্যাঁ, ইয়েস, এই বিষয়টা মানে তিনি বর্ণনা করতেছেন খুব ব্রিফ, মানে খুব ব্রডলি, এটা হয়তো বলা সম্ভব না। তাহলে সেই ন্যাশনালিজম মানে হ্যাঁ। আত্মনিয়ন্ত্রণ, তার মানে আপনার চাহিদা যদি কম থাকে আপনি হ্যাপি হবেন, এই গ্যারান্টি দেওয়া যায়। দেয়া মানে যায়। হারারি বলতেছে আর কি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই বিষয়ে কিছু কথাবার্তা আছে এই পার্টে। হুম। দেন একটা পার্ট সেটা হচ্ছে দ্য এন্ড অফ দি হোমোসেপিয়েন্স। এটা এই বইয়ের আমার কাছে মনে হয়েছে একটা মানব মোস্ট সভ্যতার ইম্পর্টেন্ট বিষয়। সমাপ্তি, সেপিয়েন্সদের সমাপ্তি হয়ে যাবে, মানুষের সমাপ্তি। সমাপ্তি হয়ে যাবে। Science কিভাবে fiction. দেখেন? সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন বলতে এটা আমার কাছে মনে হয় কিছু মাত্রায় অলরেডি হয়ে গেছে এটা। হুম। কিভাবে? তিনি বলতেছেন যে আমাদের আজকের সময় দেখেন হুম। যত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে, হুম হুম ওকে, আপনি অন্য মানুষের এমনকি মাইন্ড পর্যন্ত বুঝে ফেলতেছেন হুম আর্টিফিশিয়াল বিষয় দিয়া, হুম যেমন ফেসবুক। হুম। ঠিক আছে, আমি একটা কথা মেটাডাটা সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ, মানুষের চাহিদা। আমি একটা বিষয় শুনছিলাম, হয়তো সত্যি এই বিষয়টা, যে বুঝতে মার্ক জুকারবার্গ যতটুকু আপনার কোড নিয়ে সময় দেয় হুম তার চেয়ে বেশি তিনি সময় দেন মানুষের সাইকোলজি বিষয়ে পড়াশোনা করতে। হুম উনি নাকি দেখাইছেন তার বইতে তিনি সময় দেন পড়ার বিষয়ে, হুম। যে মানুষের সাইকোলজি কি। আপনি দেখবেন একটা কথা বলা হয় যে ফেসবুকে ঢুকলেই হুম। ঘন্টা পর ঘন্টা কাটিয়ে যায়, মানে কেটে যায়। হুম। এটা কেন হয়? আপনি যা ভালোবাসেন হ্যাঁ, আপনারা সেটা ফিড ওইটাতে ফিরে নিয়ে আসবে। আমি তাহলে একটা গল্প বলি মাত্র, হ্যাঁ, বলেন। মানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সমস্যা তারপর নেই। বলি। আমি ডেন্টিস্টের কাছে গেলাম, ডেন্টিস্টের ওখানে বসলাম, বইসা 10-15 মিনিট বসে আছি, ফেসবুক ঘাটতেছি, ওকে নর্মাল। ওকে, এক সময় আমার মাথায় আসলো যে আমি কেন ডাটা খরচ করতেছি, সো ওয়াইফাই হলে আমার এটা ভালো হয়। ভালো। ওদের কাছে বললাম ওয়াইফাই কোথায়, বললো যে এখানে লেখা আছে, পাসওয়ার্ড আছে। যেই ওয়াইফাই আমি স্ক্যান করলাম, ওয়াইফাই নিলাম, বিলিভ মি অর নট, 10 সেকেন্ডের মধ্যে একটা বাংলাদেশি একটা গ্রুপের এক ভদ্রলোক আমেরিকাতে মানে ডেন্টাল এক্সপিরিয়েন্স সেটা লিখছে, সেটা আমার সামনে আসলো। খেয়াল করেন, আমি কিন্তু এর আগেও দেখতেছিলাম ফেসবুক, এটা আসলো না, আসলো উইদিন 1 মিনিট। সেটা হচ্ছে কোরিয়ার অন্তত 3টা ডেন্টাল হসপিটালের বিজ্ঞাপন সাজেস্টেড পেজের মধ্যে। আচ্ছা, বিশ্বাস করবেন না, এরপরের আমি যখনই ওইখানে যাই, খুললেই ফেসবুকের কেউ হয়তো বাংলায়
তার দাঁত সংক্রান্ত সমস্যা নিয়ে লিখছে, ঠিক আছে, ব্যক্তিগত অভিজ্ঞতা আসতেছে সমানে। আমি কিন্তু দেখেন আমি ওই প্রবলেম নিয়ে গেছি, তো আমি ফেসবুকে আটকাবো না, তো আটকাবো কোথায়? আপনি দেখবেন যে যখন আপনি হয়তো সিম্পলি একটা বিষয় সার্চ করছেন গুগলে, হুম, আপনার সেলফি স্টিক লাগবে, হুম। এই দেখবেন 1 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে, ফেসবুকে বলেন ইউটিউবে বলেন, আপনাকে শুধু দেখাবে যে সেলফি এত টাকা এত টাকা এত টাকা। আমি আমি এইটা পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়েছে যে কাউরে ফোনে বলছি, ঠিক আছে, সেই বিষয়ে আমি আলি এক্সপ্রেসের পাইছি, হয়ে গেছেন। অ্যাড পাইছি। চিন্তা করেন কত গভীরে চলে গেছে এই ইন্টেলিজেন্স, মানে এআই এআই বিষয়টা। এটা কিন্তু ভাববার বিষয়। ওকে ওকে, কন্টিনিউ ভাই, আচ্ছা, good. গল্প শেষ। ওকে, তিনি বলতেছেন যে ইট ইজ নাও বিগিনিং টু ব্রেক দ্য লস অফ ন্যাচারাল সিলেকশন, রিপ্লেসিং দেম উইথ দ্য লস অফ ইন্টেলিজেন্ট ডিজাইন। আমরা প্রকৃতিতে আমাদের যারা অ্যানসেস্টর তারা হ্যাপি বেশি ছিল, যে আগে যে চ্যাপ্টার হ্যাপি কারা আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা বেশি হ্যাপি ছিল, কারণ সবকিছু নিয়ন্ত্রিত হতো ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। ওকে, কিন্তু আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা ন্যাচারাল থাকতেছি না, আমাদের সিলেকশনটা সবকিছু হচ্ছে ইন্টেলিজেন্ট ডিজাইনের মাধ্যমে। এটা ওই যারা বললাম, ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে। সো এই বিষয়গুলো দেন মেডিকেলি কিছু বিষয়, যেমন আমরা উনি বলতেছেন যে কিছু যেমন বায়োনিক লাইফ, সাইবর্গ ইঞ্জিনিয়ারিং, মানে কিছু এক্সপেরিমেন্ট যেটা হইতেছে আসলে। ওকে, সো এগুলো আসলে মানুষদেরকে হিউম্যানে, মানে সুপার হিউম্যানে নিয়ে যাচ্ছে। আমরা আসলে স্টেপ বাই স্টেপ শুধু হিউম্যান থাকতেছি না, আমরা সুপার হিউম্যান হয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এটার যেই সমস্যাটা সেটা হচ্ছে, আমি শেষ করে দিই। যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের আমরা মানুষ থাকবো না। ওকে, সো লাস্ট যেই কথাটা সেটা হচ্ছে আফটারওয়ার্ড দ্য অ্যানিমেল দ্যাট বিকেম এ গড। আমরা আসলে গড হওয়ার দিকে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে, মানে গডের যে ন্যাচারাল সিলেকশন, ন্যাচারালি যেসব হয় আমরা সেখানেও হস্তক্ষেপ করা শুরু করতেছি। ওকে, আমরা বিভিন্ন চিপের মাধ্যমে আমাদের অন্যজনের চিন্তা ভাবনা পর্যন্ত নিয়ে আসতেছি আমাদের মধ্যে। ওকে, সো এগুলোর মাধ্যমে যেটা হবে এটা খুব একটা মানে অ্যালার্মিং বিষয়। ওকে, সো এভাবে আমরা উই ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ সাফারিং ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আসলে বেশি আরও সাফারিং তৈরি করতেছি নিজেদের মধ্যে ডেভেলপমেন্টের নামে। ওকে, সো শেষ করব একটা কথা, লাস্ট যে লাইনটা সেটা বলে, সেটা হচ্ছে সিকিং লিটল মোর দেন আওয়ার ওন কমফোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট ইয়েট নেভার ফাইন্ডিং স্যাটিসফ্যাকশন। আমরা এত কিছু করার মাধ্যমেও কিন্তু স্যাটিসফাই হতে পারতেছি না, এটা কিন্তু ট্রু। সো ইজ দেয়ার এনিথিং মোর ডেঞ্জারাস দেন ডিসস্যাটিসফাইড অ্যান্ড ইরেসপন্সিবল গডস হু ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট। আমরা অলরেডি গড হওয়ার দিকে চলে যাচ্ছি, মানে আমরা এমন গড হচ্ছি, নাউজুবিল্লাহ, এটা আমাদের জায়গা থেকে অবশ্যই নাউজুবিল্লাহ, জাস্ট বইয়ের জায়গা থেকে বলতেছি, এমন গড হচ্ছে যে স্যাটিসফাইড না। আমরা যেই গডে বিলিভ করি এবং তিনি কিন্তু স্যাটিসফাইড, এবং আমরা সেটা বুঝতেছি না যে কি আমাদেরকে স্যাটিসফাইড করতে করতে পারবে। হ্যাঁ, এমন কি আমাদেরকে তিনি সন্তুষ্ট বলতেছেন করতে যে এর চেয়ে মোর ডেঞ্জারাস কিছু আছে কিনা, এমন গড যে জানেন না যে সে কি চায়। আমাদের গড যা চায় আমরা জানি ডিভাইন বুকের মাধ্যমে। ওকে, বাট আমরা যেদিকে যাচ্ছি আমরা জানি না, আমরা পরমাণু বোমা মারতেছি, ধ্বংস করে দিচ্ছি। ওকে, একইভাবে আমরা আবার ডেমোক্রেসির কথা বলতেছি, ওকে, মানবাধিকারের কথা বলতেছি। সো সামথিং রং উইথ আস। সো এই বইটা ওভারঅল বলা যায় চিন্তার খোরাক, যেটা আগে বললাম। সো অবশ্যই রিকমেন্ডেড বই। কারণ আমার এই যাবৎ হিস্ট্রিতে পড়া বইয়ের মধ্যে সময় লাগছে অনেক পড়তে আমার, প্রায় আমি যদি সত্যি করে বলি, যদি সবসময় পড়ি নাই, প্রায় 1 বছর আগে কিনছিলাম এই বইটা। ওকে, সো এতদিন আস্তে আস্তে পড়ছি, বুঝতে সময় লাগছে, কোনো কোনো বিষয় 3-4 বার পড়ছি। ওকে, সো অনেক চিন্তার খোরাক আছে এখানে, চাইলে পড়তে পারেন, রিকমেন্ডেড। যদি আর কিছু বলেন শেষ করে দিই। না, মোটামুটি আলোচনা মোটামুটি যতটুকু হয়েছে, বাকিটা হচ্ছে যারা সবার দেখতেছে পড়ার জন্য, পড়ার উপরে হ্যাঁ, ডিপেন্ড করে। মানে এই আলোচনায় সব না, আপনাকে পড়তে হবে। হ্যাঁ, নিজে পড়তে হবে। এটা আমি যেভাবে করে রিভিউ করলাম বা যে জিনিসগুলো আমার কাছে প্রবলেম মনে হলো, আমাদের সেটা জায়গা থেকে আমরা আরেকজন আমার জায়গা থেকে আমি ব্যাখ্যা করলাম, আরেকজন তার জায়গা থেকে তার ভিউ থেকে ব্যাখ্যা করবে। সো আলটিমেটলি হচ্ছে পড়তে হবে, আপনার পড়তে হবে। ইয়েস, সো আমিও ওনার সাথে একমত যে আপনার বিলিফ যাই হোক, উনি কিন্তু একটা ইহুদি। কিন্তু আমার কাছে আমার একবারও মনে হয় না যে ইহুদি বই পড়তেছি, জানতে হবে। ওকে,
সো এটা আমার কাছে কোনো বাইন্ডিংস না। হুম। উনি আবারও বলি যে উনি এনকারেজ করতে সবাইকে হোয়াট এভার আওয়ার বিলিভস টু কোশ্চেন দ্য বেসিক ন্যারেটিভস অফ আওয়ার ওয়ার্ল্ড, হুম। ওকে, টু কানেক্ট পাস্ট ডেভেলপমেন্টস উইথ প্রেজেন্ট কনসার্নস। হুম। আমাদের পাস্ট ডেভেলপমেন্ট ওটার সাথে প্রেজেন্টের কনসার্ন এটাকে মিলান, অ্যান্ড নট টু বি অ্যাফ্রেড অফ কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। কন্ট্রোভার্সিয়াল থাকবেই, কন্ট্রোভার্সিয়াল থাকবেই। সো এটা নিয়ে অ্যাফ্রেড হওয়ার কিছু নাই, এটাকে উত্থাপন করেন, ডিবেট করেন, ওকে। সো দ্যাটস দ্য ওয়ে টু ফাইন্ড ইট কনক্লুশন। হুম, হুম। ওকে, সো আপনাকে ধন্যবাদ। ওকে, আমরা আজকে Signing আসছি off. আসলে এই যে নামসন টাওয়ার, কোরিয়ার মানে প্রতিনিধিত্ব করে কোরিয়াকে, এমন একটা টাওয়ারের পাশে দেখতে খুবই ছোট মনে হলো, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট উপরে উপরে এবং আছে। পুরাটা ঘুরে, পুরো প্ল্যাটফর্মটা ঘুরে যায়, মানে খুবই ভিতরে interesting। ঘুরে ঘুরে আপনি তার মানে সিউলের একদম 360 ভিউ দেখতে দেখতে খাইতে পারবেন। খাইতে পারবেন। ইটস রেস্টুরেন্ট। এবং এটা পাহাড়ের উপরে, ওকে। সো ওকে, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।